হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে টেন্স শেখাবো। টেন্স বলতে বোঝায়, অর্থাৎ টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স কাকে বলে? ভার্বের যে রূপের দ্বারা কাজের সময় বা কাল বোঝায় তাকে টেন্স বা ক্রিয়ার কাল বলে। এই টেন্স হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স এবং তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কথার অর্থ হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স কথার অর্থ হচ্ছে অতীতকাল এবং ফিউচার টেন্স কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটে টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ইনডেফিনাইট, একটি হচ্ছে কন্টিনিউয়াস, তিন নম্বর হচ্ছে পারফেক্ট আর চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। এবার তাহলে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? চার ভাগে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়। পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকেও একই ভাগে ভাগ করা হয়। ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টোটাল তিনটে টেন্সকে চারটে করে ভাগ করা হলে টোটাল টেন্স হচ্ছে 12টা টেন্স। অর্থাৎ প্রথম থেকে বলতে গেলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার টেন্সের হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সের যে ভাগগুলো আছে সব পার্ট পার্ট অনুযায়ী করানো হবে এখানে। এবং আজকে যে টেন্স হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? যদি বর্তমানকালে কোনো কাজ ঘটে বা কোনো চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কাজ বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। অর্থাৎ যদি বর্তমানকালে কোনো কাজ ঘটে বা কোনো চিরন্তন সত্য বোঝায় বা কোনো অভ্যাসগত কাজ বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে বা সাধারণ বর্তমানকাল বলে। যেমন এই টেন্স চেনার উপায় কি? যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে করি, করো, করে, হয়, হয়, হও, খায়, খাও ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবো। যেমন আমি খেলা করি, আমি খেলা করি, সে ঘুমায়। অর্থাৎ কি বললাম যে যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে করি, করো, করে, খায়, হয়, হও, হয়, খায় ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন কীরকম বা কী করে আমরা ইংরেজিতে অনুবাদ করব? প্রথমে কি বসে? প্রথমে বসে সাবজেক্ট বা কর্তার পরে ভার্বের মূল রূপটি বসে। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে। এক নম্বর নিয়ম হচ্ছে, দেখো এই টেন্সে অনুবাদ করার সময় প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্টের পর অর্থাৎ কর্তার পরে ভার্বের মূল রূপটি বসে। তারপরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে এবং তারপরে অবজেক্ট বা অন্যান্য পরিপূরক শব্দসমূহগুলো বসবে। ঠিক আছে? অর্থাৎ নিয়মটা কীরকম হবে আমরা যদি এখানে দেখতে যাই তাহলে নিয়মটা কী হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের প্রথম রূপ, তারপরে কি হবে? প্রথম রূপ, তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে আদার্স। বুঝে গেল? এবার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখেছি, যেমন সে একটি বই চায়। যদি লিখি সে একটি বই চায়, ঠিক আছে? এটা যদি লিখি আমরা তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট যে কাজটা করবে, অর্থাৎ কাজ কে করছে? কে বই চাইছে? সে, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? চাই, এটা হচ্ছে ভার্ব। আর কি চাই? একটি বই চাই, তাহলে এটি হচ্ছে কিন্তু অবজেক্ট।
তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো, যে নিয়ম লিখেছি এখানে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম রূপ। সাবজেক্ট কোনটা? সে, সে ইংরেজি আমরা জানি হি। এর পর কি বসবে? ভার্বের প্রথম রূপ। ভার্ব কোনটা? চাই, চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট, WANT, ওয়ান্ট। এবার দেখো হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এই ওয়ান্টের সাথে এস যোগ হবে, ওয়ান্টস, হি ওয়ান্টস। আমরা শিখলাম কি, যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে কি হলো? হি ওয়ান্টস, সে চায় একটি বই। একটি বই ইংরেজি কি? এ বুক, এ বুক। অর্থাৎ হি ওয়ান্টস এ বুক মানে কি? সে একটি বই চায়। এরপরে যদি আরও একটা উদাহরণ দিই আমরা, যে শিশুরা আম পছন্দ করে, শিশুরা আম পছন্দ করে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? কে পছন্দ করে? শিশুরা। বা কারা পছন্দ করে? শিশুরা। কি পছন্দ করে? আম। এটা হচ্ছে কি? অবজেক্ট, আর এটা কি? ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট প্রথমে বসো, যেহেতু এখানে নিয়ম আছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। অর্থাৎ আমরা কি করব? শিশুরা ইংরেজি কি? চিলড্রেন, চিলড্রেন বসাবো। তারপরে কি বসাবো? ভার্ব কোনটা? পছন্দ করে, পছন্দ করা ইংরেজি কি? লাইক। এবার দেখো চিলড্রেন, চিলড্রেন মানে কি? শিশুরা, শিশুরা। অর্থাৎ থার্ড পার্সন হলেও এটা কিন্তু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। থার্ড পার্সন হলেও কিন্তু এটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। প্লুরাল নাম্বার বলতে চিলড্রেন বলতে শিশুরা, একজনকে না অনেকজনকে বোঝাচ্ছে। অনেকজনকে বোঝালে সেটা প্লুরাল নাম্বার হয়। অর্থাৎ চিলড্রেন, সেই জন্য থার্ড পার্সন প্লুরাল নাম্বার হওয়ার জন্য লাইকের সঙ্গে কিন্তু এস বা ইয়েস যোগ হবে না। অর্থাৎ চিলড্রেন লাইক, পছন্দ করে। কি পছন্দ করে? কি পছন্দ করে? বাকি কি থাকলো? আম। আম ইংরেজি কি? ম্যাঙ্গোজ। শুধু আম হবে, কারণ একটা আম বলেছে, অনেকগুলো আম হলে ম্যাঙ্গোজ হতো। তাহলে চিলড্রেন লাইক ম্যাঙ্গো, অর্থাৎ শিশুরা আম পছন্দ করে। এটা আমার প্রথম ভিডিও, এখানে ভুল ত্রুটি অনেক আছে, হয়তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমার করা হয়নি, ভবিষ্যতে হতে পারে। এবং বন্ধুরা যদি সাথে থাকো